পুরুলিয়া নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে গোর্গাবুরু, মাঠাবুরু, অযোধ্যা, জয়চণ্ডী পাহাড়। কখনো বা পার্ডি লেক, বড়ন্তি লেক, মুরুগুমা লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, ঝুমুর অথবা ছৌ নাচ, আর অবশ্যই শাল সেগুনের জঙ্গল, সাথে শিমুল, পলাশ ও নানাবিধ ফুলের শাড়ি। এই সিরিজে লাল মাটির ধুলো পায়ে মেখে ঘুরে দেখব আমাদের রাজ্যের এই অনন্য সুন্দর জেলা পুরুলিয়া। মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। এবারের ট্রিপটাও আমরা করেছি সঞ্জিতদা, শর্মিষ্ঠাদি, সুরজিৎদাদের সাথে। ওনাদের সাথে এর আগে ডুয়ার্স ট্রিপে গেছিলাম। সেবারের ট্রিপের অনেকেই এবারেও এসেছেন। পরিচিত মুখগুলোর সাথে আবার দেখা হয়ে যেতে খুবই ভালো লাগলো, যেন একটা রিইউনিয়ন। তার সাথে নতুন যারা এসেছেন তাদের কয়েকজনের সাথেও আলাপ হলো। সদা ব্যস্ত হাওড়া স্টেশন তখন গমগম করছে লোকের ভিড়। রাতের খাবার খেয়েই এসেছিলাম। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হতে কর্মব্যস্ত হাওড়া স্টেশনের ভিড় ঠেলে জিনিসপত্র নিয়ে হাঁটা লাগালাম প্ল্যাটফর্মের দিকে। দেখি ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। দেরি না করে উঠে বসলাম 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে। ঠিক সময়ে ছেড়ে দিল ট্রেন। খড়গপুর আদ্রা পেরিয়ে পুরুলিয়া স্টেশন ঢোকার কথা ভোর 6:20। রাতের অন্ধকার চিরে এগিয়ে চলল আমাদের ট্রেন। সকালে উঠে দেখি চারিদিক কুয়াশায় ঢাকা, সূর্যের দেখা নেই। আমরা নামবো বরাভূম স্টেশনে 7টা নাগাদ। ট্রেন বেশ একটু লেট করেই পেরোলো পুরুলিয়া স্টেশন। তারপর একে একে তামনা, কান্টাদি, উর্মা পেরিয়ে পৌঁছলো বরাভূম স্টেশন। কুয়াশার আড়াল থেকে ফ্যাকাশে সূর্যের দেখা পাওয়া গেল। এখন আমি দাঁড়িয়ে আছি বরাভূম স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা লাগেজ নিয়ে চলে এলাম আমাদের আগে থেকে ঠিক করে রাখা উইঙ্গার গাড়িগুলির সামনে। এখান থেকে এখন আমরা ট্রেন থেকে নেমে পার্কিং লটে এখানে গাড়িতে উঠব। তারপর এখান থেকে আমরা যাব আমাদের রিসর্ট। পথে আমরা দেখে নেব বার্ডি ড্যাম। বরাভূম স্টেশনটাও পুরুলিয়ার সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো। এখানে দেয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই জেলার ইতিহাস ও জীবনযাত্রার খণ্ড খণ্ড ছবি। আমরা মালপত্র গাড়িতে তুলে একটা গ্রুপ ফটো তুলে শুরু করলাম আমাদের পুরুলিয়া ট্যুর। শহরের ধুলোবালি আর যান্ত্রিক কোলাহল থেকে অনেকটা দূরে এক নির্জন কোণে লুকিয়ে আছে নীল জলের এক মায়া। আজ আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের পাদদেশে এক শান্ত নিথর লেকের সন্ধানে, যার নাম পার্ডি। কিভাবে পৌঁছবেন? পুরুলিয়া শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে বাগমুন্ডি বলরামপুর রোডে বাঁশিতার মোড় থেকে বাম দিকে ঘুরে চিড়ুগোড়া গ্রাম হয়ে এখানে পৌঁছানো যায়। আমরা এসে পৌঁছলাম বার্ডি ড্যাম দেখতে। এটা হচ্ছে বার্ডি ড্যামের পার্কিং লট। এই রাস্তা দিয়ে হেঁটে এবারে আমরা ড্যামে যাব। এটি অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু শৃঙ্গের পাদদেশে অবস্থিত। কাঁঠালঝুড়ি নদীর ওপর বাঁধ দিয়ে এই লেকটি তৈরি করা হয়েছে। এখানে কোনো লাউডস্পিকার নেই, নেই ট্যুরিস্টদের চিৎকার। আছে শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর নাম না জানা পাখির ডাক। এই বার্ডি ড্যাম নিচে যে নদীটা দেখা যাচ্ছে সেই নদীটা হচ্ছে কাঁঠালঝুড়ি নদী। আর এটার আশেপাশে যে পাহাড় দেখা যাচ্ছে এটা অযোধ্যা রেঞ্জের পাহাড়। এই যে চারপাশে যে ঘন বন জঙ্গল দেখা যাচ্ছে এটা শাল, সেগুন, পিয়ালের জঙ্গল। এবারে সেরকম ভাবে পলাশ ফুল এখনো অবধি ফোটেনি, সেই জন্য চারিদিকটা বেশ ন্যাড়া ন্যাড়া লাগছে। না হলে এই জায়গাটাতে একদম লাল হয়ে যায়। বর্ষাকালের পরে এই পার্ডি ড্যামের জল জল যে স্তর সেটা অনেকটাই বেড়ে যায়। সেই জন্য সেই জলের স্তরে পিছনের যে অযোধ্যা পাহাড়গুলির যে প্রতিবিম্ব সেটা খুব সুন্দর লাগে।
থাকার জন্য লেকের পাশেই গোর্গাবুরু ইকো স্টে এর মতো কিছু অপশন রয়েছে। আপনি যদি একটু একা থাকতে ভালোবাসেন, তবে এই নির্জনতা আপনার মনের সব ক্লান্তি ধুয়ে দেবে। বার্ডি ড্যাম থেকে আমাদের রিসর্ট 16 কিলোমিটার। রুক্ষ প্রকৃতির মধ্যে মাখনের মতো রাস্তা। সোনকুপি বাঞ্জারা ক্যাম্প গোর্গাবুরু পাহাড়ের পাদদেশে এবং মাঠা বনাঞ্চলে অবস্থিত একটি ইকো রিসর্ট। এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য, যেখানে তাঁবু এবং কটেজে থাকার ব্যবস্থা রয়েছে। আমরা এসে পৌঁছলাম আমাদের রিসর্ট সোনকুপি বাঞ্জারা ইকো ক্যাম্প। ক্যাম্পের ভেতরটা অনবদ্য সুন্দর। প্রচুর ফুলের গাছ, যেন প্রকৃতি ফুলের রং দিয়ে হোলি খেলেছে। এখানে আমাদের সবাইকে গামছা দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে। আর এই পিছনেই এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে রুমে যাব। ব্রেকফাস্টে ছিল ইডলি, 2 রকমের চাটনি, গরম গরম ফুলকো লুচি, তরকারি, ডিম সেদ্ধ, জিলিপি। যাদের টেন্ট আছে তারা প্লিজ আগে চলে আসবে। আচ্ছা, এখানে ওই টেন্টের নাম্বারগুলো এই কাগজের মধ্যে লেখা আছে। আমি একে একে নাম ডাকবো, প্রতি ফ্যামিলি থেকে একজন আসবেন, যে কোনো একটা চিরকুট তুলে নেবেন, তার নাম্বারটা আমাকে বলবেন এবং ব্রেকফাস্ট করে আমরা আমাদের রুমে গেলাম। এই হচ্ছে ডাবল বেডরুম এখানকার। এখানে একটা এক্সট্রা কট দিয়ে এটা এখন ট্রিপল শেয়ারিং করা হয়েছে। বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এদিক দিয়ে এন্ট্রান্স। ঘরের ভেতরে টি সেট রয়েছে, একটা ওয়ার্ড্রোব রয়েছে। টয়লেটটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে। এই পাশে ব্যালকনি। পাহাড়ের একদম নিচে দুর্দান্ত লোকেশনে এই সোনাকুপি ইকো রিসর্ট। স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে আজকের দিনের বাকি দ্রষ্টব্যগুলো দেখে নেব। লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত, মাছের ঝোল, বেগুন ভাজা, চাটনি ও পাঁপড়। লাঞ্চের পরে আমরা আবার বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। এবারে এখন সবাই খুব সেজে গুজে বেরিয়েছি। ভালো ভালো সব ফটো তোলা হবে, হাতে সময়ও আছে। আমার পাশে কমলদা, এদিকে কার্তিকদা, আমাদের সারথি। আমরা রওনা দিচ্ছি আমাদের সোনকুপির বাঞ্জারা ইকো ক্যাম্প থেকে। পিছনে সবাই একবার হাত ভাই বলে দাও। এখন আমরা চলেছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পুরুলিয়ার অন্যতম আকর্ষণীয় দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে একটি হল পাখি পাহাড়। পুরুলিয়া শহর থেকে এটি প্রায় 45-50 কিলোমিটার দূরে। বাঘমুন্ডি বা বলরামপুর থেকে গাড়ি ভাড়া করে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। আমরা এসে পৌঁছলাম পাখি পাহাড়ে। এটা হচ্ছে এখানকার পার্কিং লট। এই দিদি আমাদের গাইড। এখানে গাইডের চার্জেস গাড়ি প্রতি 100 টাকা করে। উনি আমাদের নিয়ে যাচ্ছেন দেখাতে। পাহাড়ের গায়ে ছোট বড় মিলিয়ে প্রায় 65টি ছবি খোদাই করা আছে। এখানে খোদাই করা সবচেয়ে বড়টি 120 ফুটেরও বেশি। আমরা এবার চলেছি পাখি পাহাড়। পাহাড়ের গায়ে পাথুরে পাখি থাকলেও ভাগ্য ভালো হলে এখানে আসল প্যাঙ্গোলিন বা মাঝে মাঝে হাতির পাল দেখতে পাওয়া যায়।
খেলায় চলেছে চলছে। লালমোহন বাবুর নতুন বুকটা প্রথম থেকে বড্ড বেশি মচমচ করছিল। তাকে ফেলুদা মন্তব্য করেছিল যে সেটা নাকি ম্যানিটারের কৌতূহল উদ্রেক করার পক্ষে আইডিয়াল। এটি একটি বিরল শিল্পকলা, যেখানে স্টুডিওতে নয় বরং সরাসরি পাহাড়ের পাথরে খোদাই কাজ করা হয়েছে। আগে কি নাম ছিল? মুর্রাপা। মুর্রা মানে? মুর্রা মানে দাদা মানে এই যে তোমাদের ভাষায় বলে নেড়া। আচ্ছা, হ্যাঁ, ওরা কোনো নেই, গাছপালা কিছু নেই, এই জন্য আমরা বলছি মুর্রা পাহাড়। ওই টানটা নেড়া, সেই জন্য মুর্রা পাহাড়। সেজন্য আমরা আমাদের আগে বলতো মুর্রা পাহাড়। 90-এর দশকের শেষের দিকে শিল্পী চিত্ত দের উদ্যোগে এই প্রকল্প শুরু হয়। এর পিছনে মূল ভাবনাটি ছিল অবৈধভাবে পাথর ও পাহাড় কাটার বিরুদ্ধে লোকজনকে সচেতন করা। তিনি এখানে তার এই নিজের প্রচেষ্টা এবং তার স্টুডেন্টদের নিয়ে এই পাখি পাহাড়ের প্রকল্পটি শুরু করে। কিন্তু পরবর্তীকালে ফান্ডের অভাবের জন্য এই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি একটি জনপ্রিয় টুরিস্ট স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রকৃতি ও শিল্পের এই অপরূপ মেলবন্ধন পাখি পাহাড়কে পুরুলিয়ার পর্যটন মানচিত্রে এক উল্লেখযোগ্য জায়গা করে দিয়েছে। পাখি পাহাড় দেখে এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম, সেখানে আমরা দেখব সানসেট। চলুন যাওয়া যাক। বাঘমুন্ডি ব্লকের খয়রাবেড়া ড্যাম অযোধ্যা পাহাড়ের সার্কিটে অন্যতম জনপ্রিয় এবং মনোরম একটি স্পট। এসে পৌঁছালাম খয়রাবেড়া ইরিগেশন স্কিম প্রজেক্টে বা খয়রাবেড়া ড্যামে। এটা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পার্কিং লট। প্রচুর গাড়ি এসেছে, প্রচুর টুরিস্ট এসেছে আজকে। এখন বাজে হচ্ছে বিকেল 5:15 বাজে। পাহাড়ের কোলে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আমরা হেঁটে যাব এই রাস্তা ধরে সোজা। পুরুলিয়ার রুক্ষ লাল মাটির দেশেও যে এমন নীল জলের মায়াজাল থাকতে পারে তা খয়রাবেড়া ড্যামে না এলে বিশ্বাস করা কঠিন। বাঘমন্ডির কোলে পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ড্যামটি যেন প্রকৃতির এক গোপন অমরাবতী। এটি পুরুলিয়া শহর থেকে প্রায় 67-70 কিলোমিটার দূরে বাঘমুন্ডি ব্লকে অবস্থিত। ড্যামটি মূলত সেচের কাজের জন্য তৈরি করা হয়েছিল। 1989 সালে এর কাজ শেষ হয়। ড্যামটি চেমটোবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত। চারিদিকে ঘন জঙ্গল এবং ছোট বড় পাহাড়ের সারি একে এক অনন্য রূপ দেয়। এখানকার সূর্যাস্ত অত্যন্ত সুন্দর। পাহাড়ের আড়ালে সূর্যের হারিয়ে যাওয়া এবং লেকের জলে তার প্রতিফলন অসাধারণ। বসন্তকালে ড্যামের চারপাশের পলাশ গাছগুলো যখন লাল ফুলে ভরে ওঠে, তখন পুরো এলাকাটি এক স্বপ্নীল রূপ ধারণ করে। বর্ষায় ড্যামের জলস্তর যখন কানায় কানায় পূর্ণ থাকে, তখন এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। পাহাড়ের পাদদেশে থাকার জন্য খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট নামে একটি লাক্সারি থাকার জায়গাও আছে। খয়রাবেড়া ড্যামে একটা অসাধারণ সানসেট উপভোগ করে এবারে আমরা ফেরার পথ ধরছি। এবারে আমরা যাব চরিদা, মানে মুখোশ গ্রাম। এই গ্রামটি বিখ্যাত ছৌ নাচের জন্য ব্যবহৃত বিশাল এবং রঙিন মুখোশ তৈরির জন্য। এখানকার কয়েকশো পরিবার বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। চরিদার এই মুখোশ শিল্প জিআই ট্যাগ পেয়েছে, যা এর আন্তর্জাতিক গুরুত্ব প্রমাণ করে। আমরা এসে হাজির হলাম চরিদাতে, যেটা মুখোশ গ্রাম নামেও পরিচিত। এখানে পরপর দোকান আছে। দোকানে বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের মুখোশ বিক্রি হচ্ছে। এই মুখোশগুলো এনারা ঘরেই বানান। এখানে প্রতিটি ঘরের বারান্দা এক একটা ছোটখাটো স্টুডিও। দক্ষ হাতের ছোঁয়ায় মাটির তাল আর কাগজের মণ্ড নিমেষেই রূপ নিচ্ছে মহিষাসুর মর্দিনী, গণেশ কিংবা বীর হনুমানের অবয়বে।
এই যে চোখের পলকে রঙের জাদুকরী ছোঁয়া, এটাই চড়িদার আদিম আর অকৃত্রিম পরিচয়। ছৌ নাচের ওই প্রকাণ্ড মুখোশ থেকে শুরু করে ঘরের ড্রয়িং রুম সাজানোর ছোট্ট কিউরিও, এই গ্রামটা যেন একটা জীবন্ত মিউজিয়াম। আপনি যদি শিল্প আর ঐতিহ্যের গন্ধ পেতে চান, তবে চড়িদা আপনার পুরুলিয়া ভ্রমণে এক অনবদ্য মাত্রা যোগ করবে। এই মুখোশগুলো মাটি, কাগজের মণ্ড, আঠা এবং কাপড়ের সাহায্যে তৈরি করা হয়। তারপর সেগুলোকে উজ্জ্বল রং, চুমকি এবং পালক দিয়ে সাজানো হয়। প্রতি বছর সাধারণত ডিসেম্বর বা জানুয়ারি মাসে এখানে মুখোশ মেলা হয়। এরা শুধু মুখোশ বানান না, এরা বাঁচিয়ে রেখেছেন আমাদের কয়েকশো বছরের পুরনো সংস্কৃতিকে। চড়িদার এই রঙের খেলা আমাদের মনে করিয়ে দেয় শিকড়কে আঁকড়ে ধরেও কিভাবে বিশ্বজয়ের স্বপ্ন দেখা যায়। চড়িদা গ্রামে কিছু জিনিস কিনে আমরা রিসর্টে ফেরার পথ ধরলাম। অন্ধকারের মধ্যে মাঠা বনাঞ্চলকে রহস্যময় লাগছিল। রিসর্টে ফিরে দেখি রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে চারপাশ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছৌ নৃত্যানুষ্ঠানের জন্য। ইভিনিং স্ন্যাক্সে ছিল মুড়ি আর ফুলুরি। ছৌ নাচ শুধুমাত্র একটি নৃত্যশৈলী নয়, এটি এই অঞ্চলের বীরত্ব এবং সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। দু সালে ইউনেস্কো ছৌ নাচকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি এক প্রকারের ওয়ার ড্যান্স ভিত্তিক নৃত্য। এতে বিশাল লাফ, ডিগবাজি এবং শরীরের দ্রুত সঞ্চালন প্রধান বৈশিষ্ট্য। ময়ূরভঞ্জ বা সরাইকেলা ছৌ নাচের থেকে পুরুলিয়ার ছৌ নাচ আলাদা, কারণ এখানে শিল্পীরা মুখোশ ব্যবহার করেন। এই মুখোশগুলোই চড়িদা গ্রামে তৈরি করা হয়। সাধারণত রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিভিন্ন বীরত্বগাথা, যেমন মহিষাসুর বধ বা অভিমন্যু বধ, এই নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। ধামসা, মাদল, সানাই এবং করতাল, এই বাদ্যযন্ত্রগুলোর জোরালো শব্দে নাচের তাল বজায় থাকে। বিশাল সব উজ্জ্বল রঙের মুখোশ, জমকালো পোশাক আর ভারী সব সাজে সজ্জিত এই শিল্পীরা যেন এক একজন জীবন্ত দেবদেবী। সাধারণ গ্রামবাসীরাই যখন পারফর্ম করতে এসে দাঁড়ান, তাদের রূপান্তর দেখে যে কেউ চমকে যেতে বাধ্য। অদ্ভুত ক্ষিপ্রতা, বিশাল ওজনের এক একটা মুখোশ মাথায় নিয়ে আকাশ ছোঁয়া লাফ, আর মাটির ওপর ওই বজ্রবিদ্যুতের মতো ঘূর্ণি, এ যেন মানুষের শারীরিক সক্ষমতার এক চরম পরীক্ষা। বাদ্যযন্ত্রের তালে তালে এখানে বীরত্ব আর পৌরাণিক যুদ্ধের গল্প লেখা হয় প্রতি পদক্ষেপে। খোলা আকাশের নিচে বসে এই নাচের উন্মাদনা না দেখলে বোঝা যায় না কেন বিশ্বমঞ্চে এই শিল্প আজ সমাদৃত। এই লড়াই শুধু অসুরের বিরুদ্ধে নয়, এই লড়াই আমাদের হারিয়ে যাওয়া আদিম সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই। এরপর আমরা গরম গরম চিকেন কারি আর ভাত দিয়ে ডিনার সেরে পুরুলিয়ার প্রথম দিনের ইতি করলাম।